একাত্তর সংযোগে স্বাগত। আপনাদের সাথে আছি শবনম আজিম। বিশ্বের 131টি দেশের 1348 জন প্রতিনিধির অংশগ্রহণে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন IPU এর 136তম সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। গত কয়েক বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কর্মসূচির ভেন্যু ছিল বাংলাদেশ। নাগরিক হিসেবে এসব সম্মেলন, কনভেনশন, সভাগুলো সফলভাবে আয়োজন করতে পেরে আমরাও গর্বিত। আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলন উপলক্ষে এই সম্মেলন এবং বাংলাদেশের সংসদীয় রাজনীতি নিয়ে আমরা কথা বলবো আজকের একাত্তর সংযোগে। এবং আজকে আমাদের সাথে আলোচনার টেবিলে যুক্ত হচ্ছেন মহিউদ্দিন খান বাদল এমপি, কার্যকরী সভাপতি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, আছেন রিয়াজউদ্দিন আহমেদ, সম্পাদক নিউজ টুডে, এবং আমাদের সাথে আছেন অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সাবেক মন্ত্রী। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আয়োজনে। এবং দর্শক, আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আজকে কিছুক্ষণ আগেই বিকেলের অধিবেশনে আমরা দেখলাম এই IPU সম্মেলনে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেন অন্য কেউ হস্তক্ষেপ করতে না পারে এরকম একটি প্রস্তাব পাশ হলো, এবং বেশ কিছু মতবিরোধ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত গিয়ে বিষয়টি দেখলাম পাশ হয়ে গেল, এবং এই প্রস্তাবটি খুবই জরুরি ছিল বলা হচ্ছিল। সেখান থেকে প্রথমে আমি মহিউদ্দিন খান বাদল আপনার কাছে আসতে চাই যে আজকে যে এই বিষয়টি, এই প্রস্তাবটি পাশ হলো, এর ফলে কি আসলে প্রকৃত অর্থে নাক গলানো অথবা হস্তক্ষেপ যে বিষয়গুলোর কথা বলা হচ্ছে বন্ধ করা সম্ভব হবে? দেখুন, প্রথম কথা হলো যে এই প্রস্তাবগুলো যখন পাশ হয় তখন বিশ্বব্যাপী একটা কনসেনসাস তৈরি করে। সেই কনসেন্সটাই সেই ঐক্যমত্যটাই আপনার একটা বাধার প্রাচীর হয়ে দাঁড়ায়। যেমন আজকে লক্ষ্য করেন যে কথাটির প্রথম লাইনটাই হলো reaffirming that the principle of refraining from the threat or use of force and the principle of non-intervention in the internal affairs of sovereign states are part of the fundamental pillars of international law and international relation. এটার উপরেই পৃথিবীটা দাঁড়িয়েছে। তারপরে অনেক কিছুই আছে, বাট আমি আপনাকে বলছি যে এই ইউনাইটেড নেশনসের যেটা প্রিন্সিপল, যেমন affirming the UN instruments which stipulate the inadmissibility of the external intervention. ইউনাইটেড নেশনসের একটা একদম বেসিক। তো সেই জিনিসগুলোকে দাঁড় করিয়ে তারপর যেটা হয়েছে সেটা হলো পৃথিবীতে এটার আগেও অনেকগুলো অ্যাক্ট হয়েছে, যেমন ডোমেস্টিক অ্যাফেয়ার্স অফ এ স্টেট অ্যান্ড প্রোটেকশন অফ দেয়ার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সভারেন্টি 1965, দ্য ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস 1966। ইন দিস ওয়েতে মানে আজকের প্রস্তাবটা অনেকগুলো প্রস্তাবের কালমিনেশন। জি। তো সেই প্রস্তাবটার ব্যাপারে যেটা হয়েছে সেটা হলো রাশিয়া, চীন, আমরা, পৃথিবীর প্রচুর দেশ সেটা এটার পক্ষে দাঁড়িয়েছে। আবার দেখা গেল যে 9টি দেশ এই প্রস্তাবের বিপক্ষে দাঁড়িয়েছে, আর একটি দেশ বেলজিয়াম তারা অ্যাবস্টেইন করেছে ভোট দিতে। সো একটা শক্ত মেজরিটিতে প্রস্তাবটা পাশ হয়ে গেছে। কনসেনসাস হয়নি। 9টা দেশ তো মানে এই প্রস্তাবটাকে একমত হলো না। একমত না হয়েও তারা বক্তৃতা করলো যে আমরা মেজরিটি ভার্ডিক্টটাকে আমরা সম্মান করি, বাট দিস ইজ আওয়ার ওপিনিয়ন। তারা কেন এই প্রস্তাবটাকে এগ্রি করলো না, সেখানে আমি টোটাল প্রস্তাব ডিসএগ্রি করছে এই বক্তব্য দিচ্ছে না। আমি প্রস্তাবের এই লাইনটাকে ঠিক মনে করি না, ওই লাইনটা সংশোধন এটা আছে। বাট যেহেতু অলরেডি এই প্রস্তাবগুলোর লাস্ট 2 ডেজে কিন্তু প্রত্যেকটা প্রস্তাব সেকশন বাই সেকশন পাস হয়েছে। সো আজকে আমরা যেটা বাংলাদেশ পক্ষ থেকে আমরা বড় করে আনতে চেয়েছি যে তুমি তো প্রতিদিন ভোট করতে পারবে না, এই প্রস্তাবগুলো তুমি পাস করছো, সো টোটাল প্রস্তাবনাটাই তুমি ভোটে আনো। এই টোটাল প্রস্তাবনার মধ্যে বাংলাদেশ বলছি প্রস্তাবনাটার মধ্যে
44 ভোট পেয়েছে প্রস্তাবনার পক্ষে, বিপক্ষে হলো 9 ভোট, 1 ভোট দেননি। তো তারপরে যেটা বিতর্ক, ঠিক ওখান থেকে বোঝা যায়নি যে বিতর্কটা জমে উঠল যে সে ইউক্রেন বক্তৃতা করছে, ইউক্রেন বক্তৃতা করতে গিয়ে বলতেছে তুমি রাশিয়া এখন এই প্রস্তাবের খুব বড় উত্থাপক, নন ইন্টারভেনশন ইন আদার্স সয়েল, তো তুমি তো আমার ইনভেন্ট করছো, এই করছো সেই করছো। দেখলাম যে রাশিয়ানরা জবাব দিচ্ছে যে আমরা প্রস্তাবক না, আমরা প্রস্তাবের একটা অংশ, খুব হামলি অ্যাটিটিউড দেখাচ্ছে, আমরা প্রস্তাবের একটা অংশ। বাট এট দ্য সেম টাইম এটাই তো পৃথিবী, পক্ষে বিপক্ষে মতামত থাকবে। সো আমরা বিপক্ষের মতামতটাকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, এবং আমরা চাই একসাথে পথ চলতে, আরো বড় কনসেনসাস গড়ে তুলতে। আইসল্যান্ড, আইসল্যান্ড বক্তব্য দিয়ে বসলো চীন কিভাবে সমর্থন করে, ওর তিব্বত এবং ওর তাইওয়ান নিয়েই তো এই সমস্যা আছে। দেখলাম যে চাইনিজরা আবার ঠিক রাশিয়ানদের মতো অত মানে পোলাইটলি অপোজ করলো না, বেশ কর্কশভাবেই অপোজ করলো যে হোয়াই ডোন্ট ইউ ফরগেট, তোমার দেশ আইসল্যান্ডের সাথে যে আমার এগ্রিমেন্ট আছে, সেই এগ্রিমেন্টে তো এই তাইওয়ান আমার পার্ট, তিব্বত আমার ইনঅ্যালাইনেবল পার্ট, এটা স্বীকার করেই তো চুক্তি করছো আমার সাথে, তুমি আজকে সেই কথা বলতেছো। সে এরকম বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ডিবেট এসছে। এই ডিবেটগুলোর পরেও হেলদি সিচুয়েশন যেটা, সেটা হলো যে ইয়েস আমাদের দ্বিমত আছে, কিন্তু মেজরিটির যে ওপিনিয়ন, সে ওপিনিয়নটাকে আমরা করি, শ্রদ্ধা করি। এবং দিস ইজ ভেরি ট্রু, ইন্টারভেনশন ইন আদার সোভারেন কান্ট্রিজ অ্যাফেয়ার এটা একটা গহিত অপরাধ, এটা অন্যায়, এটা অবিবেচনা প্রসূত বিষয়। জি, আবারও ফিরবো আপনার কাছে। রিয়াজউদ্দিন আহমেদ, আপনার কাছে যদি চলে আসি, এই একই জায়গা থেকে যদি প্রশ্নটি ওঠে, মানে আপনি কিভাবে দেখেন সেটা তো অবশ্যই জানতে চাই, কিন্তু অন্যদিকে আমরাই যেমন এই মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা নিয়ে জর্জরিত অবস্থায় আছি, রোহিঙ্গাদের উপর যে মানবিক নির্যাতন, মানে মানবিকতা, মানে মানবিকতম মানে চরম অবমাননা হচ্ছে এই বিষয়গুলোতে, তখন সেখানেও কি আসলে এরকম কিছু আর বলা যাবে না? এই প্রস্তাবের মধ্য থেকে এরকম কিছু বিষয় চলে আসছে কিনা? না, এটা তো আসতে পারে, কারণ রোহিঙ্গা সমস্যা যেটা, এটা তো একটা এথনিক প্রবলেম, এবং কিন্তু এখানে কেউ তো ইন্টারফেয়ার করতেছে। কিন্তু মায়ানমার যেমন বলছে, বেশ কিছু জায়গাতে, যেমন জাতিসংঘ থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এর ক্ষেত্রে একরকম ধিক্কারই জানানো হয়েছে। না, সেটা করেছে, যেটা সম্পূর্ণ তাদের ইন্টারনাল, ওইটা। আর ধরেন ইন্টারফেয়ারেন্স ইন ইন্টারনাল অ্যাফেয়ার্স, এটা মিয়ানমার বলতে পারে যে আমাদের ইন্টারনাল ব্যাপারে করছে এটা, কিন্তু জিনিসটা হলো যে এই রেজুলেশনটা, এইটা এই ফোরামের মধ্যে এটা অ্যাডপ্টেড হয়েছে, এবং এই ফোরামটা একদিক থেকে দেখলে এটা একটা বিশাল ফোরাম, অল ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ 131 কান্ট্রিজ, এবং 1348 জন প্রতিনিধি, তার মধ্যে স্পিকার, ডেপুটি স্পিকার, পার্লামেন্ট মেম্বার্স, তারা। এখন প্রশ্নটা হলো যে এই প্রতিষ্ঠানটার মানে অপারেশনাল মোডাস অপারেন্ডি কি, এই যে রেজুলেশনটা নিল, এইটাকে এটা কি মোডাস অপারেন্ডিতে এটাকে ইমপ্লিমেন্ট করবে। তো আমি যতদূর জানি যে আইপিইউ হলো, এটা বাদল ভাই ভালো বলতে পারবেন, আইপিইউ হলো জাতিসংঘের একটা অবজারভার স্ট্যাটাসের একটা অর্গানাইজেশন। একটু সংশোধন করি ছোট করে, মানে যাতে শ্রোতারা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং পায়। আইপিইউ ওয়াজ এস্টাবলিশড ইন 1889। আইপিইউটা কিন্তু মাদার অর্গানাইজেশন ফর লিগ অফ নেশনস। আইপিইউ ইজ দ্য মাদার অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশনস। আচ্ছা, এখন তো ইউনাইটেড নেশনস এর সাথে যৌথভাবে কাজ করে, এখন হলো অবজারভার স্ট্যাটাস। এখন এইখানে যে আপনারা আলোচনা করলেন যে সমস্ত রেজুলেশন হইলো, এখানে সবই ভালো রেজুলেশন, এবং এইগুলি জাতিসংঘের মাধ্যমে যদি এনফোর্স করা হয়, তাহলে এটা একটা মিনিংফুল
রেজলিউশন হবে, যেমন নো ইন্টারফেয়ারেন্স ইন দি ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ স্মল স্টেটস। এটা তো একটা বিরাট কনসার্ন, এবং এটা আমি মনে করি বান্দুং কনফারেন্সের এটা ছিল পঞ্চশীলার একটা, এবং ওইটা তো নন অ্যালাইন মুভমেন্টের একটা বড় পিলার ছিল ওইটা। তো সেই নন অ্যালাইন মুভমেন্টও আজকে আর নাই, সেই হোল ওয়ার্ল্ড ইজ বিকাম এ ইউনিপোলার ওয়ার্ল্ড। তো এর মধ্যে এই যে নো ইন্টারফেয়ারেন্স ইন ইন্টারনাল অ্যাফেয়ার্স, এটা তো একটা বিশাল রেজলিউশন। এটা আসতে হবে ইউনাইটেড নেশনস থেকে, এবং এই রেজলিউশনটা যদি ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলে যায় এবং তারা এটাকে এন্ডোর্স করে, তাহলে ইট উইল বি ম্যান্ডেটরি ফর অল দি কান্ট্রি। যে 9টা কান্ট্রি ডিসএগ্রি করেছে এই রেজলিউশনের সাথে, তার মানে তারা দে সাপোর্ট অ্যাগ্রেশন। তারা ছোট ছোট কান্ট্রির মধ্যে ঢুকে, এই যে রাশিয়া ঢুকে গেল ইউক্রেনে, এটাকে সমর্থন করলো। তাহলে তো এইটা তো মানে আমাদের এখানে আলোচনায় এটা ভালো একটা দিক হয়েছে। এখন দেখেন এই যে আইপিওর যে কনফারেন্সটা ঢাকায় হচ্ছে, আমি এটা বলি আমার কাছে ভালোই লাগলো যে খুব নীরবে নিবৃতে এত বড় একটা কনফারেন্স অর্গানাইজড হয়ে গেল এবং 4 দিন অতিবাহিত হলো অত্যন্ত সফলতার সাথে। এর আগে কিন্তু এরকমই একটা কনফারেন্স করার জন্য নন অ্যালাইন কনফারেন্স করার জন্য ঢাকা শহরে এই যে ন্যাম ভবন টবন তৈরি করে একটা হুলস্থুল বাঁধিয়ে দিয়েছিল, কিন্তু সেই কনফারেন্সটা আর হয়নি। কিন্তু এইখানে কিন্তু কোনো হুলস্থুল নাই, হইচই নাই, মানে লোকজন আসলো, এটা কনফারেন্স হচ্ছে, এবং এটাতে যে বাংলাদেশের কত বড় ইমেজ ওয়াইজ একটা বড় লাভ হয়েছে। দুইটা জিনিস হয়েছে। একটা হলো বাংলাদেশের সক্ষমতা, যে বাংলাদেশ একটা বড় ইভেন্টকে খুব মানে নীরবে নিবৃতে মানে অর্গানাইজ করে ফেলতে পারে, এবং বাংলাদেশে ঢাকা শহরে 1348 জন লোককে অ্যাকোমোডেট করা যায় ভালো মানসম্মত হোটেলে। আমরা কোনো রকম কোনো ঝামেলা না করে, কাউকে কোনো রকম কোনো অসুবিধা না ফেলে আমরা করলাম, কিন্তু এটা কি নীরবে আসলে হলো? নীরবেই হলো। এটা তো খুব হইচই হয় না। ন্যাম ভবন যেমন করার জন্য 2 বছর আগের থেকে সব জমি জমা দখল করে জনগণকে ভোগান্তিতে ফেলছিল, কিন্তু কোনো রকম ভোগান্তি ছাড়া হয়েছে। এই জন্য বলছি নীরবে নিবৃতে আসলে বলা যায়। আমরা তো যে সর্বেই কাজটি করলাম, এটা আমাদের সক্ষমতা। বলি যে এখন বাংলাদেশের এই অনেকগুলি সক্ষমতা হয়েছে, এইটা আরেকটা, যে ইউ ক্যান অর্গানাইজ এ বিগ ইভেন্ট ইন বাংলাদেশ। এইটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। আরেকটা বিষয় ছোট করে একটু জেনে নেই, দর্শকদের স্বার্থে আসলে জানাটি খুব জরুরি। তারাও জানতে চান যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কি এটার পার্ট? আমেরিকা এটার পার্ট না, তাদের একজন প্রতিনিধি থাকে, অবজারভার। জি, তারা মেম্বার না। তারা মেম্বার না, কিন্তু তারা তাহলে কিভাবে বিষয়টি আমরা যেটা ছোট করে জেনে নিই। আমি বলছি যে এই অবজারভারের কাজটি কি মূলত? সে অবজারভারের কাজ অবজার্ভ করছে, আপনি যা বলছেন সে শুনছে, কখনো কখনো শুনবে, মতামত নিয়ে বাড়ি চলে যাবে, মতামত এখানে বিতর্ক করবে, কিন্তু না কেন সেটা তো তাদের বিষয়। তারা এটার মেম্বার হয়, এবং সেখানেই কিন্তু সবচেয়ে ভয় যে এতগুলো দেশ, 131টি দেশ মিলে যে ডিসিশনটি নিচ্ছে, শেষমেশ আমেরিকা গিয়ে বিষয়টি মানবে কিনা তা নিয়েও কিন্তু বারবার প্রশ্ন জেগে যায়। আমেরিকার মানা না মানার উপরে নির্ভর। আমি বারবার বলছি যে ধরেন ইজ ভেরি কারেক্ট, এই প্রতিষ্ঠানের তো ওই ধরনের মানে ডিসিশন চাপিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নেই, কিন্তু যেটা আছে সেটা আপনার খেয়াল করতে হবে, সমস্ত বিশ্বব্যাপী মানুষ যাদেরকে রিপ্রেজেন্টেটিভ বানিয়েছে তারা এসে একটা মতামত দিচ্ছে, তো বিশ্বের এই মতামতটি বিশাল। নিতাই রায় চৌধুরী, আপনার কাছে চলে আসি। আপনি এই পুরো এই ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এই সম্মেলনটিকে কিভাবে দেখছেন? প্রথমে আমি রিয়াজ ভাইয়ের সাথে একটা ব্যাপার বলি। রিয়াজ ভাই যে মানে প্রশ্নটা উত্থাপন করলেন যে এত বড় একটা বিশাল সম্মেলন নীরবে নিভৃতে মানে এখানে হয়ে গেল, এবং এই বসন্ত, এই বর্ষা, এই ঝড় বৃষ্টি, আবার কখনো রৌদ্র, এর মধ্যে বোঝাই গেল না যে একটা সম্মেলন হচ্ছে। এর মূল কারণটা হচ্ছে যে এই সম্মেলনের উপরে এই দেশের জনগণের, এই দেশের সাধারণ মানুষের কোনো আগ্রহ নাই। তার কারণ হচ্ছে ইন্টার পার্লামেন্টারি যে ইউনিয়ন প্রাইমারিলি এটা, যেটা বাদল ভাই বলেন, যেটা একটা অবজারভার একটা মানে গোষ্ঠী,
এটা একটা স্ট্রং সিভিল সোসাইটি। Though they are not participant observer in every events of any country, এটা তারা পার্টিসিপেন্ট অবজারভার না, এটা সিভিল সোসাইটি ডেভেলপ করেছে। সিভিল সোসাইটি যে কনসেপ্ট, এইটা 1948 সালের পরে ধাপে ধাপে যে সমস্ত জায়গায় মানে অনুন্নত উন্নয়নশীল দেশের নিপীড়িত নির্যাতিত মানুষ, আধিপত্যবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই এবং সংগ্রাম করে এসছে, ঠিক তাদেরই পাশাপাশি আরেকটা সুবিধাভোগী সিভিল সোসাইটি গড়ে তোলা হয়েছে। যেমন এক সময় জমিদার শ্রেণী তৈরি করা হয়েছিল। এই সিভিল সোসাইটি মানুষের মুক্তির জন্য, জনগণের মুক্তির জন্য, দেশের মুক্তির জন্য, জাতীয় মুক্তির জন্য, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য এরা কখনোই কোনো ভূমিকা রাখেনি, রাখবেও না ভবিষ্যতে। 131টি দেশের 1348 জন প্রতিনিধি যারা কিনা পার্লামেন্টারি না এটা লেট মি সে, আপনি আমার কথা শোনেন আগে, তারপর আপনি বলবেন। এই 131টি দেশে যে প্রতিনিধিরা বাংলাদেশে আসলো, এদের মূল কথা হচ্ছে যে পৃথিবীর দেশে দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক সমাজগুলো বা গণতন্ত্র নির্মাণের জন্য তারা তাদের বক্তব্য দিয়ে যাচ্ছে। কিন্তু যে সময় তারা বাংলাদেশে এসছে, এমনকি আইপিওর যিনি প্রেসিডেন্ট, তিনি নিজেও নিজের ভোটটা দিতে পারেননি। যে পার্লামেন্টে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা, বিনা ভোটে নির্বাচিত হয়েছেন, বিনা ভোটে দে আর ডিক্লেয়ার্ড ইলেক্টেড বাই দি নির্বাচন কমিশন, এই 154 জনের মধ্যে পিপলের কোনো ভোট নেই। বাট ইট ইজ এ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এখানে জনগণের হাতে, এই দেশের সার্বভৌম ক্ষমতা রয়েছে জনগণের হাতে, এবং জনগণ তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে একমাত্র ভোটের মাধ্যমে। যে পার্লামেন্টে অনির্বাচিত একটি পার্লামেন্ট, সেখানে এসে যেখানে এরা হচ্ছে, সেখানে এতে জনগণের কোনো আগ্রহ নাই। জনগণের ধারণাকে, জনগণের মৌলিক অধিকারকে, জনগণের ভোটাধিকারকে এবং জনগণের সার্বভৌম ক্ষমতাকে উপেক্ষা করে যে দেশে পার্লামেন্ট চলছে, সেখানে তারা এখানে এসে কি বলবেন? আমাদের একটি মানে আমাদের খুব হাই পাওয়ার, খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন আমাদের দলের দুজন ব্যক্তির সাথে গত জি প্লিজ, আমি একটি প্রশ্ন করতেই চাই, পারছি না। তার কারণ হচ্ছে কি, যখন আপনি এই বিষয়গুলো বলছেন, তখন তো আমরা দেখছি আবার আপনারা তার কাছে এই সম্মেলনে বলছেন যে আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা বাংলাদেশ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিশেষ অবদান রাখবেন। যাদেরকে বলছেন যে তারা আসলে কোনো কাজই করতে পারছে না, জমিদারের সাথে একরকম তুলনা দিলেন যদি আমি ভুল না করে থাকি, এবং সেক্ষেত্রে এই এতগুলো প্রতিনিধি আসলেন, তারা কিসের ভিত্তিতে এলেন? যদি বাংলাদেশের সরকারের প্রতি তাদের কোনো রকম আস্থাই না থেকে থাকে, তবে তারা কেন এলেন? শোনেন আমি বলি, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। রাষ্ট্রযন্ত্র যার দখলে সেই সরকার। অতএব রাষ্ট্রযন্ত্র কে কোনভাবে দখল করলো, মুস্তাক আহমেদ যখন সরকার ছিল তখন মুস্তাক আহমেদের কাছে এসছে, যখন সামরিক সরকার ছিল সামরিক সরকারের কাছে এসছে। আজকে বাংলাদেশে বল প্রয়োগের মাধ্যমে কেউ যদি রাষ্ট্রযন্ত্রকে দখল করে থাকে, সেখানে ফ্যাসিবাদ ডেভেলপ করে। যে দেশে আপনার মানে মানুষ হত্যা করা হচ্ছে, পুরো পরিবারকে ধ্বংস করা হচ্ছে, ইয়াং ছেলেদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এই জাতিসংঘ যে জাতিসংঘের অবজারভার প্রতিনিধিরা এখানে এসেছে, এই জাতিসংঘের মানবাধিকার সংস্থা কয়েকদিন আগে বলেছে যে বাংলাদেশে চরমভাবে মানবাধিকার। আমি নিশ্চয়ই ফিরবো, কিন্তু আমি আসলে বুঝতে পারলাম না যে এত জন প্রতিনিধি এতগুলো দেশের আসলে এমনি চলে আসবে, বা তারা কিছুই বুঝবে না, এটি আসলে কেমন কথা? খালি অভ্যন্তরীণ বিষয় থেকে নিশ্চয়ই আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। একাত্তর সংযোগে আরো একবার আমন্ত্রণ। কথা বলছিলাম আইপিইউ এবং সংসদীয় রাজনীতি নিয়ে, এবং বিরতির আগে একটি প্রশ্ন রেখে আসলে চলে গিয়েছিলাম, নিতা রায়চৌধুরী বক্তব্যটি দিচ্ছিলেন, সেই জায়গা থেকে আমি চলে আসতে চাই রিয়াজউদ্দিন আহমেদ আপনার কাছে, যে এত দেশের এত প্রতিনিধি এলেন, নিতা যেভাবে ব্যাখ্যাটি দিচ্ছেন, আপনি কিভাবে বলবেন? না, আমি ওনার সাথে আমি পার্টলি এগ্রি করি, পার্টলি ডিসএগ্রি করি। গণতন্ত্রের কথা উনি যেটা বলেছেন, গণতন্ত্রের একটা ডেফিসিট বাংলাদেশে আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।
এটা রুলিং পার্টিতে যারা আছে তারাও মনে করে এটা আমাদের গত নির্বাচনটা প্রপারলি হয় নাই, এটা একটা দুর্বলতা আমাদের। এবং এটা নট দ্যাট যে আমরা চোখ বন্ধ করে রাখলে সারা বিশ্ব জানবে না, সারা বিশ্বই জানে। এখানে যারা এসছে তারাও জানে যে বাংলাদেশে কি ধরনের নির্বাচন হয়েছিল, কি ধরনের গভর্নমেন্ট আছে, এখানে গভর্নমেন্টের অথরিটি কতটা, বিরোধী দল কি, এগুলো সবই জানে ওরা। কিন্তু এইটাতে আমি ওনার সাথে এই জায়গাটায় একমত যে এই ব্যাপারটা আমাদের অনুধাবন করা উচিত যে আমরা ভবিষ্যতে এই ধরনের বড় কনফারেন্স করতে হলে আমাদের ভিতটা শক্ত থাকা দরকার। আমাদের যদি পার্লামেন্টটা প্রপারলি ফাংশনাল থাকতো, প্রপারলি কনস্টিটিউটেড হইতো, ডেমোক্রেসির ডেফিসিট না থাকতো, তাহলে যতটা জোরে বাদল ভাইরা ওখানে কথা বলতে পারতো, এখন হয়তো একটু মানে নরম গলায় বলতে হয়, কারণ আমাদের দুর্বলতাটা আমরা জানি। আবার যেটা উনি বললেন যে ওনারা এর মধ্যে ওনারা আসতেন, আপনি যেটা বললেন আসতেন কেমন করে, আসাটা তো বাংলাদেশের জন্য একটা বিরাট মানে লাভ হয়েছে এতগুলি মানে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। এর মধ্যে অনেক দেশ আছে হয়তো, এর মধ্যে নমিনেটেড লোকও আছে। মানে আরব দেশে গণতন্ত্র কোথায়, আফ্রিকার অনেক দেশে গণতন্ত্র নাই, এগুলো তো এটা ফ্যাক্ট। কিন্তু এখানে আবার গণতান্ত্রিক দেশের লোকজনও তো আসছে, মানে মাদার অফ পার্লামেন্ট, মাদার অফ ডেমোক্রেসি, ইউনাইটেড নেশনস, ইউকে, ইউনাইটেড কিংডম থেকে এসছে, জার্মানির থেকে এসছে, ইউরোপের অনেক দেশ থেকে এসছে দেখলাম। তারপর ইন্ডিয়া আমাদের মানে বিগেস্ট ডেমোক্রেসি, এরা আসছে এবং আমেরিকারও এখানে অবজারভার এখানে আছে। তো এরা যে আসছে এখানে আসাটা যেটা মানে আপনি যে প্রশ্ন তুললেন যে ওনারা না জেনে আসে নাই, জেনেই আসছে এবং তাদের কথা তাদের মনে আছে হয়তো। তারা তো আর এখানে এসে বলবে না যে বাংলাদেশে গণতন্ত্রের আন্দোলন করতে আসছি আমরা। এবং তাহলে তো আজকে যে প্রস্তাব পাস হলো তাই আসলে টিকবে না। আমি আবারও ফিরব আপনার কাছে। আমাদের নিতাই রায় চৌধুরী, আমাদের নিতাই বাবু শ্রদ্ধেয়, উনি ওনাকে একটা কথা বলি যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে মানে বাংলাদেশের ভিতর থেকে করতে হবে, বাইরের থেকে সমর্থন করতে পারে। আপনার কাছে আমি একটা জিনিস দেখি আর কি, আমি বলেছি বিভিন্ন সময় পার্লামেন্টে বলেছি, বাইরে বলেছি, এই দেশটা একটা কোহেসিভ জাতিগোষ্ঠীর দেশ, সারা দেশটা। কিন্তু পিকুলিয়ার হলো ইট ইজ আওয়ার কমন ইডিওসি। হয়তো সেই পাগলামির আমিও সদস্য, বোকামের, যে এইখানেই আমরা একটা কন্ট্রাডিকশন ডেভেলপ করে ফেললাম যেটা অ্যান্টাগনিস্টিক। মানে একজন ইয়েস বললে আমি নো, নো বললে আমি ইয়েস। মানে এটা আমরা দুই জাতের মানুষ না। আবার এথনিক অরিজিন ইজ সেম, বাংলায় কথা বলি, সংস্কৃতি সেম, অনেকাংশে ধর্মও সেম। তারপরও অ্যাটিটিউড হলো ওই ওতর চলন বাঁকা, ওই যে কি বলে দেখতে নারী তার চলন, যারা দেখতে নারী তার প্রত্যেকটা কথায় আপনাকে বিরোধিতা করতে হবে। নো, এটাকে ইট ইজ নট নেসেসারি। মানুষকে বেকুব ভাবেন না। কোনো মানুষ আপনার ইতিহাস, আপনার ভূগোল কি, মানুষ সবই জানে। যেমন আমি একটা কথা বলি, এই জিনিসগুলো মানে ব্যক্তিগতভাবে বলার অধিকার রাখি এই কারণে, এই জিনিসগুলো আমি ফেস করেছি 2014-এ যখন ইয়েতে নির্বাচনটা হলো জেনেভাতে। তখন আমি সাবেরের অলমোস্ট আপনি কি বলতে পারেন, এজেন্ট বলতে পারেন, যে ওখানে ভোটের জন্য। এবং ভোট তো নিশ্চয়ই এই অভিযোগ কেউ করবে না যে পয়সা দিয়ে ভোট কিনছি। এই 172 কান্ট্রিজ কিন্তু ভোট অ্যাপ্রোচ করতে হয়েছে, বলতে হয়েছে, ওরা না শুনে কিন্তু কেউ ভোট দেয়নি। এখানে একটা মজার কথা বলি, হ্যাঁ আমরা বলেছি ভোটটা কেন হয়েছে, আমরা বলেছি কম্পালশনটা কি ছিল, আমাদের কনস্টিটিউশনাল কম্পালশন। এবং সাথে সাথে এটাও বলেছি যারা আজকে কথা বলছেন, আরে ভোট দূরে থাক, হি ওয়ান্টস টু ডেস্ট্রয় দ্য ভোট, তারা এটা রক্তাক্ত করতে চেয়েছে। তারা ভোট করবে কোত্থেকে, তারা তো হোল জিনিসটাকে কবরস্থ করতে চেয়েছে। ভুলে যাচ্ছে কেন, ও 2014-তে উনি বসে বসে আঙ্গুল চষেননি, তিনি কিছু কাজ করেছেন। তিনি তো ভোটে পার্টিসিপেট করে যদি বলতেন যে আমাকে
এভাবে করা হয়েছে সেটা অন্য ব্যাপার। উনি ভোটের বিষয়টিকেই ধূলিসাৎ করে দিতে চেয়েছেন। এটা আমরা বিশ্বকে বুঝিয়েছি যে তোমার দেশে যদি কেউ সে ইন আমেরিকা এইভাবে বাস পুড়িয়ে দেয়, এভাবে জ্যান্ত মানুষ পুড়িয়ে দেয়, এভাবে শিশু পুড়িয়ে দেয়, বাস ড্রাইভার পুড়িয়ে দেয়, হোয়াট ইউ উইল ডু? তুমি আমার বলো কি করবা? তারা বোঝানো উইল টেক অ্যাকশন। সারা বিশ্বের কাছে এভাবে যেতে হয়েছে যে উনি ভোটেই করতে আসেননি, উনি ভোটটাকে কবরস্থ করতে চেয়েছেন, আমরা ভোট করেছি। সো উনি আসেননি, যিনি ভোট করতে আসেননি হি ক্যানট সে অর শি ক্যানট সে যে এটার নাম কি 154 জন বিনা ভোট হয়েছে, তো আপনি আসলেন না, আরেকজন আসলো না, তারপরে যদি 154 জন না 300 জনেই বিনা ভোটে হয়, আমার বাংলাদেশের শাসনতন্ত্র অসুবিধা নেই, এই শব্দ তো আপনি বলতে পারবেন না। আপনি শাসনতন্ত্র খুলে আমাকে দেখাবেন যে ব্যত্যয়টা কোথায় হয়েছে, এভাবে বললে হবে না। ইউ আর নট পার্টিসিপেন্ট ইন দ্যাট ইলেকশন, বরঞ্চ ভুলে যাচ্ছেন ওই ইলেকশনকে আপনি রক্তাক্ত করতে চেয়েছেন। সো আপনি যেটা করতে চেয়েছেন সেটা আপনি করতে পারেননি, যেটার কাপ্পারা এখনো দিচ্ছেন, ভবিষ্যতেও দিতে হবে। ইট উইল নট এন্ড হিয়ার, ইট উইল নট এন্ড হিয়ার, এটা ভবিষ্যতেও দিতে হবে। আমি এই জায়গায় আমি শেষ করি। উনি বললেন যে সাবের সাহেব নিজের ভোট দিতে পারেন, আমি জানি না। প্রশ্নটা হলো যে দিস ইজ নট দ্য ওয়ে। আমার ওই গল্পটাই মনে পড়ে, ওটা বলে আমি এই পর্যায়ে শেষ করি। ওই যে এক বেটা ইয়েতে গেছে, ওটাকে কি বলে, নরকে গেছে, তো যমরাজকে জিজ্ঞেস করছে যে আমার কিরকম ভাবে পানিশমেন্ট হয় এটা একটু দেখান। তো দেখাচ্ছে কোথাও পটেটো ক্রাশ হয়ে যাচ্ছে, কোথাও অ্যাভাপোরেটেড হয়ে যাচ্ছে, আবার জন্ম নিচ্ছে, কোথাও একদম ক্রাশড হয়ে যাচ্ছে। এক জায়গায় দেখে যখন কোনো পাহারাদারই নাই, তো যিনি দেখতে গেছেন উনি বলতে ফানি ব্যাপার, সব জায়গায় এত পাহারাদার যাতে এই মানুষ কেউ বেরিয়ে আসতে না পারে, এখানে পাহারাদার নাই কেন? ভাই জানেন না, এটা বাংলাদেশ, তো একজন উঠতে গেলে আরেকজন ঠ্যাং দিয়ে টান মারে, এই জন্য আর এই যমরাজের তরফ থেকে পাহারাদার রাখতে হয়। আরে আমি বলছি যে সারা বাংলাদেশে একটা অনুষ্ঠান হচ্ছে, সারা পৃথিবীর মানুষ এসছে, সারা পৃথিবীর মানুষ এখানে অবস্থান করছে, দেখছে সমস্ত কিছু। আপনি আমার পা ধরে টানেন কেন? আরে ইউ বি পার্ট অফ দিস, আপনিও তো এটার পার্ট। জি, এবং আমরা দেখলাম তাদেরকে তো একরকম আপনার আমন্ত্রণ জানালেন, তাদের অভিনন্দন জানালেন তাদের কাছে, এবং সাহায্য চাইলেন একরকম যে তারা সহযোগিতা করবেন। সেই জায়গা থেকে বাদল ভাইয়ের প্রশ্নের থেকেই তো আমার প্রশ্ন আসবে। জি, মানে মঈনুদ্দিন খান বাদল, উনি যতই আমরা বলি যে উনি তো আওয়ামী লীগ নন, কিন্তু সুর, ভাষা, উপস্থাপনা এর মধ্যে কিন্তু কোনো ব্যত্যয় নাই, কোনো ব্যতিক্রম নাই। অবশ্য একসময় তো ওনারা আওয়ামী লীগই করতেন, ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগ করতেন, তারপর এক সময় গণবাহিনী তৈরি করে সেই আওয়ামী লীগকেই দেশে চমৎকার মানে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্বপ্ন দেখতেন। তো এই অবস্থার মধ্যে উনি এখানে এসছেন, অর্থাৎ উনি এই আইপিওর এই আলোচনা, এই যে একটা মানে ভালো একাডেমিক আলোচনাটাকে মানে যেখানে উনি নিয়ে গেলেন, আবার সেই একই কথা। 14 সালে বিএনপি অংশগ্রহণ করে নাই, কেন করে নাই এই বিষয়টাকে মানে আমাদের কাছে জবাব আছে। বাংলাদেশের এখনো পর্যন্ত এদেশের জনগণ মনে করে সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এখনো এদেশের ওয়াইড মেজরিটি পিপল অফ দিস কান্ট্রি, দ্য ভাস্ট মেজরিটি পিপল অফ দিস কান্ট্রি, বিশেষ করে গ্রামীণ জনগণ, সারা দেশের মানুষের মোর দ্যান 60% বিএনপির পক্ষে। আপনি অ্যাঙ্কর, আপনার উচিত হবে নিরপেক্ষভাবে শোনেন, প্রশ্ন এই জায়গাটা ছোট্ট ইতিহাসটা এইভাবে টেনে আনা যায় যে 111 ছিল বিদেশিদের একটা প্রজেক্ট। এই প্রজেক্টের অধীনে ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। এই সরকারের অধীনে এই যে 2008-এ যে নির্বাচন ছিল, সেই নির্বাচনের মাঝ দিয়ে যে নির্বাচন হয়েছে, বিএনপিকে মাত্র 30টা সিট দিয়ে বাকি যে আওয়ামী লীগকে ক্ষমতা আনা হয়েছে, এটা ছিল প্রজেক্ট নির্বাচন। এবং দ্যাট গভর্নমেন্ট ওয়াজ এ প্রজেক্ট গভর্নমেন্ট। এবং তাদের ওই যে মানে সৃষ্ট 15th অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, যেখানে বলা হয়েছে যে পার্লামেন্ট ইলেকশন উইল বি হেল্ড
উইদিন 90 days বিফোর ডিসলিউশন অফ পার্লামেন্ট, এবং পার্লামেন্ট থাকবে, আরেকটা পার্লামেন্ট ইলেকশন হবে, এবং সেই নির্বাচনের সময় যে লেভেল প্লেইং ফিল্ড হয়নি, এই সমস্ত সবাই জানে। আমরা বলছিলাম যে রক্তাক্ত অবস্থা সৃষ্টি করে, যে আন্দোলন সংগ্রামের কথা বলে এই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশনটা মানে কনস্টিটিউশনে যেটা মানে ইন্ট্রোডিউস করা হলো, বিএনপি এটা আনলো, এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে যে আরো 2 মেয়াদে এখানে তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে। এইবার আমি বলি লাস্ট কথাটা, যে উনি যে বললেন যে 154 জন ভোট না দিলে কি হবে, আমি আগেও একদিন এখানে বলছি, আজকে আবার বাদল ভাইয়ের সামনে এই কথাটা উল্লেখ করতে চাই। সেখানে হচ্ছে যে হবে কোনটে, প্রথম কথা হচ্ছে যে সংবিধানে আছে যে মেম্বার অফ পার্লামেন্ট উইল বি ইলেক্টেড বাই ডাইরেক্ট ভোট অফ দ্য পিপল, এটা আছে, কনস্টিটিউশন আছে, উনি নিশ্চয়ই এটা জানেন। 2 নম্বর হলো যে জনগণ ভোট না দিলে কি হয়। আমাদের আর্টিকেল 1-এ আছে আমাদের সংবিধানের, যে বাংলাদেশ ইজ এ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট সোভরেন রিপাবলিক টু বি নোন অ্যাজ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এখানে কনস্টিটিউশন আছে অল পাওয়ার অফ দ্য স্টেট ভেস্টেড টু দ্য পিপল, আর্টিকেল 7। সংবিধান কম বেশি আমাদের সাধারণ জনগণ আসলে বোঝে না যে তা নয়। না এবং সেই জনগণ, আমি আগে বলেছি, শুনুন, এই জনগণ তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে ভোটের মাধ্যমে, যেখানে জনগণ, আমি আবার আপনার কাছে ফিরব, আপনি তো কথা বলতে, এই জন্য তো 71 আমরা আসতে চাই না, কারণ আমি বলতে বাধ্য হলাম, আপনারা এইভাবে যদি ইন্টারফেয়ার করেন আমরা কিন্তু কথা যুক্তির বাইরে কথা বলি না। যেখানে আপনার 154 জন ভোট দিতে পারলো না, তার মানেটা কি? এই যে গভর্নমেন্ট ইজ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা এই যে আর্টিকেল 1 এটা যে পিপলস রিপাবলিক, জনগণের রিপাবলিক। জনগণ যেখানে ভোট দিতে পারে নাই, জনগণের যেখানে ভোট হয়নি, সেই পার্লামেন্টের মানে নৈতিক কোনো ইয়ে থাকে নাই। উনি বলেছেন, বাদল ভাই বলেছেন যে উনি মানে বাইরে যে উনি বলেছেন যেটা কম্পালশন ছিল। হোয়াট ওয়াজ দ্য কম্পালশন? যে কনস্টিটিউশনাল অব্লিগেশন ছিল। ইফ দ্যাট বিং দি কেস, যে ওই যে 15th অ্যামেন্ডমেন্ট সেই জন্য ওনারা নির্বাচন করেছেন। তাহলে এই যে নিয়ম রক্ষা নির্বাচন যে প্রাইম মিনিস্টার বলেছিলেন, এটা কিন্তু 2 মাস 3 মাস পরে ভেঙে দেওয়া উচিত ছিল। এখানে আপনি বলেন রক্তাক্ত, বিএনপি কোনো রক্তাক্ত করে নাই, বিএনপি মানুষ পুরো মারা নাই, এই সরকার এগুলো করে বিএনপি নেতাদেরকে ভয় কথা হবে। ফিরে এলাম একাত্তর সংযোগে। কথা হচ্ছিল এবং এই আইপিইউ নিয়ে, এবং সেখান থেকে আরেকটি প্রশ্ন না রাখলেই নয়, যে প্রথম থেকে উদ্বোধনী দিন থেকে আমরা দেখলাম প্রধানমন্ত্রী বলছেন যে জঙ্গিবাদ দমনে আসলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এবং এই সমস্যা মোকাবেলার জন্য আসলে এই পুরো আইপিইউর যত সদস্য আছে তারা যেন একত্রিত হতে পারেন। সেখান থেকে মঈনুদ্দিন খান বাদল, আপনার কাছে আসতে চাই যে জঙ্গিবাদ দমনে কোনো কৌশলপত্র পাশ হবার কোনো সম্ভাবনা কি আছে নাকি এই সম্মেলনটির মধ্যে দিয়ে? এটা তো আছেই, আলোচিত হয়েছে। তো যেহেতু আলোচনা উত্তরে যাওয়ার বদলে দক্ষিণে চলে গেছে, সুতরাং ন্যাচারালি আমি শুধু ওই আলোচনায় যেতে চাই না। আমি একটা কথা বলে রাখি, উনি ভালোভাবেই বলেছেন জনগণের কাছে বিচার দিয়েছে, তো বিচারটা যেখানে দিয়েছেন বিচারটা ওনাদেরকে বিচার করতে দেন, এটাই হলো প্রপার জবাব, ওনাদেরকে বিচার করতে দেন। আমি এখানে একটা কথা বলি, এই যে ড্রাফটটা আজকে পাশ হয়েছে, কালকে আবার এটা একটু রেটিফাইড করে সাধারণ নিয়ে, এখানে একটা জায়গা নিয়ে বিতর্ক হয়েছিল, সেটা হলো we are aware that the decisions and the resolutions of UN Security Council have universal legitimacy in accordance with the provision of Charter of United Nations. মানে ওরা যদি ডিসিশন নেয় সেটা কিন্তু বাইন্ডিং, and that any derogations from those decisions which may be binding in nature may run in contrary to the international law and the stable rules of international relations, in particular when addressing issues relating to aggression, intervention in internal affairs of the sovereign states.
মানে এটাও সতর্ক থাকা হয়েছে। ওই যে বলা হয় এটা ইয়ের ডিসিশন, এটার নাম কি, সিকিউরিটি কাউন্সিলের ডিসিশন। তো সেখানে প্রশ্নটা আসছে, সিকিউরিটি কাউন্সিলের ডিসিশন যদি ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ সভারেন স্টেটসকে হাত দেয়, তাদের ডিসিশন যদি রিলেটিং টু অ্যাগ্রেশন হাত দেয়, কিংবা তাদের ইন্টারন্যাশনাল রিলেশনের যে স্টেবল কন্ডিশনস আছে সেটাকে ভায়োলেট করে, সেটা ভাবতে হবে। সো ইন দিস ওয়ে নারী শিশু সবকিছু নিয়েই একটা বিবেচনা করা হয়েছে। বাট আমি যেটাকে বড় করে দেখব এই আইপিওর কনফারেন্সে, আমাদের প্রাপ্তিটা, প্রাপ্তি হলো যে সারা বিশ্বের কাছে মানে এত বড় একটা সম্মেলন, এই আইপিওর কিন্তু দুটো সম্মেলন হয়, একটা জেনেভাতে পার্মানেন্টলি শীতে হয়, আর একটা ভিন্ন ভিন্ন দেশে হয়। ভিন্ন ভিন্ন দেশেরটা সহজে কেউ করতে চায় না, হেডেক রীতিমতো, বিশাল সিকিউরিটি রিস্ক। এখানে এবারের যে সম্মেলনটা এলো, আমি চেষ্টা করব যতটুকু নির্মোহ হয়ে, আমি 14 দল করি এখন এমপি, ওইগুলো আমি বাদ দিয়ে বলছি যে অ্যাচিভমেন্টটা কি। অ্যাচিভমেন্টটা হলো যদি একটু ছোট করে সারা বিশ্বের সামনে আপনার সম্পর্কে যতগুলো বিতর্ক, সেগুলোকে আপনি শাটার করে ফেলেছেন, ছিঁড়ে ফেলেছেন। এই ইয়েতে, এই আইপিওতে আসার মধ্যে দিয়ে এখন তো সমগ্র বিশ্ব এসছে, এটা একটা জবাব। তারা বাংলাদেশকে কি চোখে দেখে। খুব ছোট্ট করে, আমাদের হাতে একেবারেই সময় নেই, তাহলে তো খুব কঠিন হবে আপনার। আমি তাহলে একটু শুনি নি, আমাকে শেষের সময় দিয়ে, যদি সময় দিতে পারি। রিয়াজউদ্দিন আহমেদ, আপনি কি মনে করছেন বাংলাদেশের প্রাপ্তিটা আসলে কি হবে? না, এটা তো উনি ওনার মতো করে বলছিলেন, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের প্রাপ্তি অনেক এখানে। আমি তো বললামই প্রথমে যে এত বড় একটা কনফারেন্সে অর্গানাইজ করার সক্ষমতা বাংলাদেশ, আমি মনে করি এত বড় কনফারেন্স আমাদের ইন্টারন্যাশনাল কনফারেন্স হয় নাই। এইটা তো একটা আমাদের বড় প্রাপ্তি। এটা বাংলাদেশ যে ধরনের প্রস্তাব আর কি গৃহীত হলো এখানে, না এইগুলি ধরেন, এইগুলি রুটিন প্রস্তাব, এগুলি সব ইয়েতে হয়। এবং আমি যেটা বলছি, এই ধরনের অর্গানাইজেশনকে বলে হাই সাউন্ডিং নো বাইন্ডিং অর্গানাইজেশন। এই রেজলিউশন যতক্ষণ পর্যন্ত সিকিউরিটি কাউন্সিলে না যাবে, এই যে নো ইন্টারফিয়ারেন্স ইন ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ স্মলেস্ট, এটা কোনো এনফোর্সেবল ইয়ে হবে না। এটা একটা রিটোরিক্স থাকলো, বাট এটার মরাল বাইন্ডিংটা হলো যে হোল ওয়ার্ল্ড এটাকে এন্ডোর্স করেছে। দি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ হোল ওয়ার্ল্ড, তারা যেমনি ইলেক্টেড হোক, মানে বাংলাদেশের 154 ভোট নিয়ে হোক না নিয়ে হোক, আরব দেশে যেমনি করে হোক, আফ্রিকাতে যেমনি করে হোক, তারা কিন্তু এখানে আসছে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। এবং 131টি দেশ আসলে ঐক্যমতে পৌঁছতে পারলো এরকম। হ্যাঁ, তো এই একেবারে সময় নেই। নিতাই চৌধুরী, ছোট্ট করে আমি ছোট্ট করে বলতেছি যে প্রাইম মিনিস্টার প্রথমে উদ্বোধনী ভাষণে যে বাংলাদেশে জঙ্গিবাদ মানে ইয়ের কথা বলছেন। আমরা অ্যাজ এ পার্টি আমরাও জঙ্গিবাদ বিরোধী, এটা একটা বৈশ্বিক বিষয়, এবং সেক্ষেত্রে আমাদের পার্টির তরফ থেকে আমরা বারবার বলে এসেছি যে এর জন্য একটা জাতীয় ঐক্যমতে আসা দরকার এবং সর্বদলীয়ভাবে এটা দেখা দরকার। কিন্তু সরকারের যদি আন্তরিকতা থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে মানে সেখানে ঐক্যমতে আসার জন্য বড় দরকার। অনেক ধন্যবাদ। এবং জি, খুব ছোট্ট করে, এই সম্মেলনের মধ্যে দিয়ে প্রাপ্তি হলো, সম্মেলন যে ইয়েটা দেখিয়েছে, কালচারাল প্রোগ্রাম, আমার জাতির অস্তিত্ব চর্যাপদ থেকে শুরু করে অদ্যাবধি, দ্যাট হ্যাজ মেসমারাইজ দ্য হোল ওয়ার্ল্ড। এট দ্য সেম টাইম ওই লেজারের সাথে দিয়ে সমস্ত ইয়েটাকে একটা পর্দা বানিয়ে, এই যে এটাকে কি বলে, কনফারেন্স সেন্টার, না খোদ ইয়েটাকেই পর্দা বানিয়েছে, এই যে জাতীয় সংসদ ভবনকে, এ পুরোটাই পর্দা বানিয়ে এ জাতির উত্থান পর্ব, বর্তমানে তার কারিগরি অবস্থান বিশ্বের সামনে যেভাবে তুলে ধরেছে, এটার মধ্যে দিয়ে এই বিশ্ব যেমন আমার জাতীয় পরিচয়টাকে পরিষ্কার করে পেয়েছে, তার পাশাপাশি বাংলাদেশ, বাঙালি কোন জায়গায় দাঁড়িয়ে আছে সে সম্পর্ক একটি সম্যক ধারণা নিয়ে দেশে ফিরছে, যেটা আপনি 1000 টাকাও খরচ করে
কখনো পেতেন না। জি, বিশাল অর্জন আসলে। এবং অন্যদিকে এবছরে আমরা গণহত্যা দিবসের স্বীকৃতি পেয়েছি। গণহত্যার প্রচারণাটিকে কিন্তু এই সম্মেলনের মধ্য দিয়ে করা সম্ভব হয়েছে। আমরা আলোচনা করছি। জি, আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং নিশ্চয়ই সামনে আরো অনেক ভালো কিছুই বয়ে আনবে বাংলাদেশের জন্য, এই প্রত্যাশা রেখে আজ বিদায় নিচ্ছি একাত্তর সংযোগ থেকে। সবাই ভালো থাকবেন 71।